সবাইকে শুভ সন্ধ্যা। আজকে খুব ভালো কাটলো দিনটা। বাড়িতে গেস্ট এসেছিল, সবাই মিলে আনন্দ হয়েছে, করছি রান্না বান্না খাওয়া দাওয়া সবই হচ্ছে। সন্ধেবেলায় চলে এলাম তোমাদের জন্য ভিডিও নিতে। জয়দেববাবু বলেছেন যে ব্লগটা যেন আমি কন্টিনিউ করছি, কিন্তু এত শরীর খারাপ হয়ে গেছিলো, কানে ব্যথা। আপনি হয়তো মাঝে ভিডিও হয়তো দেখেননি, তাই জন্য জানি না দেখেছিলেন কি না। তো আমি বলেছিলাম যে আমার মারাত্মক রকম পেইন, এত পেইন যে আমি পারিনি আসতে ভিডিওতে। তো যাই হোক, এখন তো ঠিক হয়েছে। আবার সেই মৌমিতার কথাতেই যাব। ভিউয়ার্স মৌমিতা পাল, সে আমার ভিডিও এখন দেখছে মন দিয়ে এবং কোয়েশ্চেন করছে এবং কিছু জানার ইচ্ছা হলে জানতে চাইছে, এবং আমার ভালো হয়েছে এটা খুব। আমি ওইটাই টপিক করে নিচ্ছি। আমি বলেছিলাম না, অনেক দিন আগে ভিডিওতে বলেছিলাম যে যদি কেউ কিছু কোয়েশ্চেন করে বা কিছু জানতে চায় বা তার নিজস্ব অভিজ্ঞতা থাকে, এই দুটো দিকেই কিন্তু নিয়ে বললে আমার বলার অনেক সুবিধা হয়, আমি বলতে পারি আর কি। এমনি তো নিজে নিজেই টপিক নিচ্ছি, কিন্তু হয় না একদিকে বলেই যাচ্ছি, কোনো তো কনভারসেশন হচ্ছে না। তো সেই জন্য মৌমিতা যখন বলেছে, মৌমিতা আজকে তুমি বলেছ, সেটা তোমার বলাটা নিয়েই ভিডিও করছি। তুমি বলেছ আফটার 18 ইয়ার্স প্যারেন্টিং কিভাবে করা উচিত। যদিও এটা নিয়ে আমি কিন্তু হয়তো অনেক আগে ভিডিও করেছি। আমার তো ধরো নয় করে কতগুলো হয়ে গেল ভিডিও, না? তো যাই হোক, 300 বোধহয় পেরিয়ে আছে। আমি এই 300 ভিডিওর মধ্যে এটা বলেছি। তাও যেহেতু তুমি এখন বলছো, তুমিও শুনবে এবং তোমার সঙ্গে যারা এখন নতুন কিছু শুনছেন তারা যদি শোনেন তাদেরও কাজে আসতে পারে। তো সেই জন্য আজকে বলবো আফটার 18 ইয়ার্স প্যারেন্টিং কীভাবে করা উচিত, কি করা উচিত না করা উচিত, এটা নিয়ে তুমি বলেছো বলতে, সেটাও বলবো। আর তার আগে আরেকটা বলিনি, যে তুমি আরেকটাও কথা বলেছো যে স্পিরিচুয়ালিটি নিয়েই বলতে। দেখো, স্পিরিচুয়ালিটি কোনো আলাদা কিছু না। স্পিরিট মিন্স আত্মা, তার নিয়ে কথা, তার কেন্দ্রিক কথা। আর আধ্যাত্মিকতা মানেও সেই একই কথা, পুরনো কথা, সনাতন মানেও যা আর কি, অর্থাৎ প্রাচীন, যে আমাদের কোর, যে অরিজিন, যেখান থেকে আসছি আমরা, সেই জীব আত্মা, সেখান থেকেই হচ্ছে এই আধ্যাত্মিকতা, সেটাই, আর কিছু নয়। তাই আমাদের চলার জীবনে প্রত্যেক ক্ষেত্রেই আধ্যাত্মিকতা রয়েছে। সে আমি ভাত খাই, সেই ভাতটা রান্না করছি কিভাবে, ধান হচ্ছে কিভাবে, চাষি কিভাবে করছে, সব কিছুর মধ্যেই কিন্তু স্পিরিচুয়ালিটি রয়েছে। এটা আলাদা কিছু নয় স্পিরিচুয়ালিটি। এটা আমি বারবার রিয়েলাইজ করার জন্য আমি বারবার বলি যে স্পিরিচুয়ালিটি কিন্তু আলাদা একটা কিছু, সেটা নয়। আমরা আসলে সমাজ এমনভাবে একটা তৈরি করে দিয়েছে কথাবার্তার মাধ্যমে, যেমন আমাদেরকে অনেক কিছু ভুল পড়ানো হয়েছে একটা সময়, ঠিক সেরকমভাবেই এই স্পিরিচুয়ালিটিকে এমন একটা আলাদা করে দেওয়া হয়েছে। কি বলবো, সামাজিক, আমাদের যে সাংসারিক জীবন থেকে এমনভাবে কিছু জন আলাদা করে, সমাজ, একটা সমাজের একটা অংশ এমনভাবে আলাদা করে দিয়েছে যে আমরা ভাবি স্পিরিচুয়ালিটি মানে আলাদা কিছু না। আলাদা কিছু না। আমরা যে রোজ সকালে উঠছি, মানে ফ্রেশ হচ্ছি, তারপরে তোমার পুজো আচ্ছা করি বা না করি, বা অফিসে যাই, বা রান্না করি, বা কোনো ক্রিয়েটিভ কিছু করছি, যাই কিছু আমরা করছি, কর্মটা আমাদের করাটা, এটাই স্পিরিচুয়ালিটি। তাই আলাদা ওটা কিছু নয় যে ওটা স্পিরিচুয়ালিটির কথা বলবো। তাই জন্য কালকেও আমি যা কথা বলেছি দেখবে, তার মধ্যেও মানে ওইটা আমি করলাম যে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, সেই এটাতেই আসলাম, এবং এটাই হচ্ছে মেন কথা। তো ঠিক সেরকম স্পিরিচুয়ালিটি, সবটাই স্পিরিচুয়ালিটি, কোনোটা স্পিরিচুয়ালিটি বাদ যাচ্ছে না স্পিরিচুয়ালিটি থেকে। যদি আমরা ভেবে নিই যে না, এটা তো স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে পুজো, আধ্যাত্ম, পুজো, আচ্ছা পুজো অর্চনা বা ওই ঠাকুর দেবতা নিয়ে কথা বলা, সেটা না।
ধান যে তৈরি হচ্ছে, ধান যে উদ্ভিদ যে উৎপন্ন হচ্ছে, যারা উৎপন্ন করছে, যেভাবে উৎপন্ন করছে, এই সমস্ত প্রসিডিওরগুলোর মধ্যেই হচ্ছে স্পিরিচুয়ালিটি বলো বা আধ্যাত্মিকতা বলো, এটা রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। বায়ু, কারণ পঞ্চতত্ত্বের তৈরি আমরা, আর পঞ্চতত্ত্ব রয়েছে আমাদের, পঞ্চতত্ত্বই রয়েছে এই পৃথিবীতে। অগ্নি, পৃথ্বী, জল, বায়ু, আকাশ, এই যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ ভূমি, যেটা ভগবান, আমি আগে বলেছিলাম, ভতে ভগবান, গতে গগন, বতে বায়ু, বয়ে আকার, অতে অগ্নি, আর নতে নীর মানে জল। এই হচ্ছে ভগবান, ভগবানের ডিসক্রিপশন এটাই। অর্থাৎ পঞ্চতত্ত্বে যা রয়েছে, যেটা পঞ্চতত্ত্ব সেটাই ভগবান। ভগবান আলাদা কোনো লোক যে বসে আছে, যে আমাদের কিছু বলছে বা বলবে বা অমুক করবে বা আসবে না, এরকম কিছু নয় ব্যাপারটা। তাই জন্য বিবেকানন্দ কিন্তু এক জায়গায় বলছেন, ঈশ্বর বলে কিছু নেই। সেইভাবে মিন্স, এইবার যেহেতু আমরা নিরাকারে করতে পারি না, নিরাকারে ভাবতে মানুষের, এই বন্ধনযুক্ত মানুষের প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। আমরা তো বুদ্ধিহীন, আমাদের বুদ্ধি আছে, ব্রেনটাই আমাদের সব কিছু, কিন্তু আমরা খাটাই কোথায় ব্রেনটা? আমরা তো ব্রেনটাকে ধার করি না। যেমন পেন্সিল তুমি ধার না করে ব্লান্ট হয়ে যাবে, তেমনি ব্রেনটাকেও আমরা ব্লান্ট করে রেখে দিই। আমরা কি বলি, না বাবা স্পিরিচুয়ালিটি ওই সব এখন নয়, পরে হবে, বয়সের সঙ্গে তুমি যে জন্মাচ্ছ না, ওটাই স্পিরিচুয়ালিটি। তুমি যে জন্মাচ্ছ, তুমি যখন জন্মটা দেখবে যে ভাই আমি জন্মালাম, বাবা মার জন্য আমি এলাম, এবার বাবা মার জানে না যে আমি মানে এখন তো তোমার ধরো এখন অনেক টেকনোলজি ডেভেলপ করার জন্য আমরা কি বলে ওটাকে ইউএসজি করে জানতে পারা যায় যে গর্ভে সন্তান না সন্ততি, সেটা জানতে পারা যায়। আগেকার দিনে চিন্তা করো, কেউ জানতো না পেটে ছেলে না মেয়ে, সেটাই বাবা মারা জানতো না। তো সেই যে না জানাটা, এই না জানাটা হচ্ছে আমি যে চরিত্র ক্যারেক্টার বহন করছি তার বাইরে, বিয়ন্ড আমার এই ক্যারেক্টার। আমি যা নামটা অনেক পরে এসছে, কিন্তু নামের আগে যেটা রয়েছে বা নামটার পরেও যদি বলো, নামটার পরেও রয়েছে, অর্থাৎ নামটাকে আমি আইডেন্টিটি যদি ছেড়ে দিই যে আমি অমুক, আমি তমুকের মেয়ে বা তমুকের ছেলে বা তমুকের অফিসের, আমার এই ডেজিগনেশন, এগুলো কোনো কিচ্ছু না, এগুলো কোনো ম্যাটারই করে না। বারবার আমি বলি, আমি কি ডিগ্রি করলাম, আমি কোন অফিসে কত বড় কেতা হলাম, এগুলো কোনো ম্যাটার করে না। সোল ম্যাটার করে। মানে তোমার যা কিছু হচ্ছে এই সোলের ওপরে আমরা দেহ ধারণ করে এসেছি। আমরা মিন্স আমরা নিজেরা আবার বসাইনি, নিজেরা করিনি, এটা হয়ে আসছে। এটা কার? এইবার তুমি যদি ভাবো কি করে জন্মালাম, আচ্ছা তুমি জন্মালে, তোমার বাবা মাই জানে না তুমি ছেলে না মেয়ে। প্রথম কথা, আমি ডেভেলপমেন্টটা ছেড়ে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটা ছেড়ে দিয়ে আমি যদি বলি, ওটা তো আবার মানুষ ওই ব্রেনকে খাটিয়ে আবিষ্কার করেছে, তাই একটা টেকনোলজি জেনেছে, আচ্ছা এইভাবে জানা যায়। বা আগেকার দিনে যারা খুব দিব্যদৃষ্টি নিয়ে দেখতে পেতেন, বা সেই রকম ধরনের কবিরা যাদের বলা নিদান ডাকত, যারা নারী ধরে বুঝতে পারতো, তারা বুঝতে পারতো, ছেলে মেয়ে তারাও বুঝতে পারতো। মানে সেই টেকনোলজিটাই ডেভেলপ হয়ে এইরকম ইউএসজি মার্কা একটা টেকনোলজি এসছে। তো সেইগুলো নিয়ে আমি বলছি না আজকে, কিন্তু স্পিরিচুয়ালিটি নিয়ে তুমি যেহেতু একটা মেনশন করেছিলে যে দিদি তুমি এই কাকিমা তুমি স্পিরিচুয়ালিটি নিয়ে বলো, তো আমি সেই জন্য, স্পিরিচুয়ালিটি যে আলাদা কিছু নয়, স্পিরিচুয়ালিটি সবটা তুমি যে রয়েছো, তোমার এক্সিস্টেন্স, এটাই স্পিরিচুয়ালিটি। তুমি যে কীভাবে শ্বাস নিচ্ছ, তুমি ভাবতে পারছো? তুমি যে অক্সিজেন নেবে, অক্সিজেনই আছে, কার্বন ডাই অক্সাইড নেই, তাহলে তো হতোই না, মানে ক্রিয়েটই হতাম না আমরা। অক্সিজেনটা মানে পারফেক্ট অক্সিজেন আমরা যাতে থাকতে পারি তার জন্য পারফেক্ট গ্যাসগুলো রয়েছে। সূর্য ডাইরেক্ট লেয়ার পেলে তুমি বাঁচতে বা জন্মাতে বা এক্সিস্ট করতে না। তারপর সূর্যের পরে 7টা লেয়ার রয়েছে, সেই 7টা লেয়ার পার করে আমাদের গায়ে লাগছে, ডাইরেক্ট লাগছে না। এই জিনিসগুলো যখন তুমি ভাববে, দেখবে এটাই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা কোনো আলাদা বস্তু নয়, ওটাই মেন। বাকি সব ফালতু, বাকি সমস্ত কিছু
তুমি যেখান থেকে তোমার নাম হলো, তারপর পরিচয় হলো, লেখাপড়া বলো, কি শিখলে তুমি বা কি জানলে তুমি, কি বই পড়ে কি জানলে, বই পড়ে কি শিখলে, বই পড়ে কি হলো, বই পড়ে, এটা পরবর্তী ক্ষেত্রে আসছে। এটা তোমার একটা টেকনিক্যাল ডেভেলপমেন্ট যদি বলো, যে এই যে যন্ত্রটা বা এই যন্ত্রটার টেকনিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে তোমার পড়া, ডিগ্রি, তারপরে চাকরি, ভালো চাকরি বা কামানো না কামানো। আগেকার দিনে চিন্তা করো, কামাতো কেউ? কেউ কামাতো? কেউ 10,000 কামালে এছাড়া ও 10,000 কামাচ্ছে, 1 লাখ টাকা কামাতে হবে, এ হতো কি? আগেকার আগে আগে আর্লি এজে চিন্তা কর, মানুষ যা পেত তাই খেত, মানুষ খেতে খেতে করতে করতে শিখেছে কোনটাকে কি বলে, কোনটা ফল, কোনটা মাংস, কোনটা অমুক, কোনটা তসুক, সব শিখেছে। তো সেই জন্য স্পিরিচুয়ালিটি আলাদা, ইটস নট আ ডিফারেন্ট থিং, ইটস নট আ ডিফারেন্ট ম্যাটার। Spirituality is everything. You exist, your existence, our existence, our existence is spirituality. ঠিক আছে? তো এটা একটা বললাম। আর একটা কথা হচ্ছে যে তুমি বলেছো 18 ইয়ার্সের আফটার 18 ইয়ার্স কী করে প্যারেন্টিং, কথাটা তুমি দেখো, আমি এখানে বারবার বোঝার চেষ্টা করো তুমি। আফটার 18 ইয়ার্স তোমার প্যারেন্টিংয়ের রেসপন্সিবিলিটি। হু আর ইউ? তোমার রেসপন্সিবিলিটি কে নিচ্ছে? তোমার রেসপন্সিবিলিটি কোথায় এক্সিস্ট করছে? তুমি যে মায়ের পেটে ছিলে, তোমার মাও জানতো না দুধ আসবে কি আসবে না, কি হবে কি না। তোমার মা নিজে দুধটা আনেনি, তোমার মাকে দুধ প্রোভাইড করেছে ব্রহ্মাণ্ড। এই যন্ত্রটার মধ্যে ব্রহ্মাণ্ড প্রোভাইড করে রেখেছে যে এই বাচ্চায় আসার আগেই দুধ রেডি। 9 মাস এসে গেল, মায়ের বুকে দুধ আসতে শুরু করলো। তাহলে তুমি কি কোন রেসপন্সিবিলিটির কথা বলছো বলো এবার আমাকে। তুমি যে বলছো আফটার 18 ইয়ার্স আমার ছেলের বা হোয়াট এভার তোমার, আমাদের যে ছেলে মেয়ে তাদের রেসপন্সিবিলিটি, হোয়াট ইজ ইউর মানে হোয়াট ইজ ইউ? তুমি কি? তুমি কি তোমার নিজস্ব রেসপন্সিবিলিটিটাকে বহন করছে ব্রহ্মাণ্ড? তাই তোমার দ্বারা যে এসেছে সে মেবি তোমাকে বলতে হচ্ছে যে তোমার ছেলে, বাট সেও তোমার কেউ নয়। এটা ফার্স্ট থিং ভাবতে হবে, এটাই প্র্যাকটিক্যাল। দিস ইজ তোমার ছেলে, তুমি বলছো, ওটা আমি বলছি আমার ছেলে, কারণ কি আমাদের সামাজিক পরিচয় বশত ওটা আমাদের বলতে হয় যে আমার ছেলে। বলো, তাতে ক্ষতি নেই, কিন্তু ভেবো না, তুমি ভেবো না ও তোমারই না, তুমি তা কারুর নয়, তো ও তোমার কি করে হবে? তুমি তো কারুর নয়, তোমার এক্সিস্টেন্সই তো ব্রহ্মাণ্ডের। ব্রহ্মাণ্ড বলতে পারে এই মহিলাটাকে আমি পাঠিয়েছি, বা হোয়াট এভার তার কর্ম, হোয়াট এভার কিছু একটা ভালো কর্ম, নিশ্চয়ই ভালো যারাই আমরা মানুষ হয়ে এসেছি তারা একবার না একবার ভালো কর্ম করেছি, একবার না একবার ঈশ্বরকে জানতে চেয়েছি, একবার না একবার খুব ধাক্কা খেয়ে বলেছি ও বাবা গো মাছ আসে পিঁপড়ে হয়েও হয়তো বলেছি, শুঁয়োপোকা হয়েও হয়তো বলেছি, প্রজাপতি হয়েও হয়তো বলেছি, বা অন্য যে কোনো কীট, শুয়োর হয়ে হয়তো শুয়োর ছিলাম। শুয়োরের থেকে বাজে জন্তু তার হয় না, শুধু গোঁত করে খায় শুয়োর, আর কিছু আর সেক্স করে আর ঘুমোয়, এই 3টে কাজ শুয়োর, আর হাগে 4টে কাজ, এছাড়া শুয়োরের আর কোনো কাজ নেই। আমরা হয়তো শুয়োরও হয়েছিলাম। তুমি তুমি ভাবছো কেন তোমার ছেলের রেসপন্সিবিলিটি? তুমি কে ভাই? তুমি কোত্থেকে এসছো? তোমার রেসপন্সিবিলিটি কি? তোমার এক্সিস্টেন্সটার রেসপন্সিবিলিটি কে নিচ্ছে? তাই রেসপন্সিবিলিটি অবশ্যই আমি বলবো না নয়, কিন্তু আমি বলছি জিনিসটাকে ভালো করে বুঝে নাও, বোধটাকে আনো। তোমার বা আমার ছেলে, এটা আমাকে সামাজিক ওয়েতে যেহেতু গতানুগতিকভাবে চলে আসছে, তাই আমাকে বলতে হচ্ছে আমার ছেলে, বাট হি ইজ নট মাইন। কারণ কি মাইন বলেই কিছু হয় না তো।
যদি আত্মা ধরি তাহলে সমস্ত আত্মাগুলোই হচ্ছে পরমাত্মার অংশ। দেহ আলাদা আলাদা ধারণ করেছে, কর্মের জন্য তাদের আলাদা আলাদা সমস্ত ব্যবস্থা হয়েছে। তাই আমার ছেলে বলে আমার কোনো আলাদা কিছু নেই, থাকতেই পারে না। ওটা মাধ্যম। আমার মাধ্যমে আরও 2জন ব্যক্তি এসছে, আরও 3জন ব্যক্তি এসছে, আরও 4জন ব্যক্তি এসছে, হোয়াট এভার, যাদের 4টে ছেলে মেয়ে, যাদের 7টা, যাদের 9টা, যাদের 3টে, যাদের 2টো, যাদের 1টা, হোয়াট এভার ইট ইজ। কিন্তু আমরা জানি, আমরা বলছি, আমরা বলবো, কিন্তু আমরা ওটাকে নিয়ে বসিয়ে নেব না যে ও আমার ছেলে, বাবারে আমার ছেলের এই হয়েছে, আমার ছেলের পড়া, আমার ছেলে তো মাধ্যমিক দেবে তাই ওর গান শেখা বন্ধ করে। নো 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 নো, তুমি গান শেখানোরও কেউ নাও, তুমি কিছু কর, সমস্ত ব্রহ্মাণ্ড ওর জন্য পার্টিকুলার যখন থেকে পাঠিয়েছে ওকে, তোমার পেটে গর্ভে যখন কনসিভ করছো তুমি, কনসিভ যখন হচ্ছে, যখন কনসিভ হচ্ছে সেই মুহূর্তটা মনে করো। প্রত্যেকটা মাকে ওই জন্য আমি বলি, আমি বাবাদের বা ছেলেদের খুব একটা এখানে আমল দিই না, আর বারবার বলি এরা বোকা। কারণ কেন বোকা না, এরা তো কনসিভ করছে না। কনসিভ যখন তুমি করেছো, যদি তোমার সেই মুহূর্তে, আমার যেমন মনে আছে আমি কখন কনসিভ করছি, আমি জানি না কোনো মহিলার এটা মনে থাকে কিনা, কনসিভ করছি, কনসিভ করে গেছি না, 1.5 মাস হয়ে গেছে, তখন আমি বুঝতে পারছি। অনেকে তো আবার বুঝতেও পারে না যে হ্যাঁ ছেলে এলো কি এলো না, কিন্তু কনসিভ করছি যখন, সেই সময়টা তোমাকে অ্যাওয়ার থাকতে হবে যে আমার মাধ্যমে আসছে, আমার মাধ্যমে আসছে, নট শি অর হি ইজ মাইন। তুমি না গলাবার কে হে, তোমার ছেলে, তোমার ছেলে যেহেতু পরিচয়, যেহেতু সামাজিক একটা ইয়ে, তাই তুমি বলছো তোমার ছেলে, আমি চাই তোমার ছেলে বা আমার ছেলে বলে বলছি, বাট দে আর নট মাইন। আলাদা এন্টিটি তারা, আলাদা এন্টিটি। আত্মা এক, ওর যা আত্মা আমারও তাই আত্মা, তোমার ছেলেরও তাই আত্মা, তোমারও তাই আত্মা, তোমার বরেরও তাই আত্মা, তোমার শ্বশুরের, তোমার শাশুড়ি, তোমার গোষ্ঠীবর্গের, আমার গোষ্ঠীবর্গের, একই। আমরা দেহ আলাদা আলাদা ধারণ করেছি কর্মের জন্য। নারী পুরুষ হয়েছি কর্মের জন্য, মানুষ হয়েছি, অল ওভার মানুষ হয়েছি কর্মের জন্য। হয়তো আমি আগেই শুয়োর ছিলাম, শুয়োর হয়ে এমন কিছু একটা, মানে একটা কিছু আধ্যাত্মিক তো তখনও ছিল, এখনও ছিল, কিছু একটা এমন ফিল হয়েছে যে আমি একবার অন্তত মানুষ করো, আমি মানুষ হবো। হয়তো গাল খেয়েছি, কেউ লাথি মেরে কেটে 2 টুকরো করে মাংস ঝুলিয়ে খেয়েছে আমাকে, তখন আমার খুব কষ্ট হয়েছে, হয়তো তখন হয়তো ভগবানকেই ডেকেছি, এই ঈশ্বর বাঁচাও। হয়তো এই ভাষায় ডাকিনি, শুয়োরের ভাষায় ডেকেছি, হতেই পারে, না হওয়ার কিন্তু কোনো ইয়ে নেই যে না এটা মিথ্যা বলছি। আমি মিথ্যে বলছি, আমি ভুল বলতে পারি, বাট নট আ লাই, ইটস মেবি নট আ লাই। ঠিক আছে, তো আমি হয়তো ছিলাম, আমাকে যখন কাটছে তখন হয়তো আমার খুব যন্ত্রণা হয়েছে, তুমি ভগবান কেটে যাচ্ছা, ভগবান দেখতে চাও? মানুষ না হলে তো ভগবান দেখতে পাবে না। মানুষ না হলে তুমি ভগবানের বিচার, ভগবানের ডাক, ভগবানকে পাওয়া, ভগবানের যা কিছু, এই যন্ত্রটার মধ্যে দিয়ে তুমি ঈশ্বর পরমাত্মার সঙ্গে যোগ পাবে, এছাড়া নয়। তার জন্যই মানুষ করে জন্মানো হয় একবার। এবার কর্ম কীরকম হবে না হবে তার জন্য আবার বারবার জন্ম হয়। এইবার হচ্ছে রেসপন্সিবিলিটি, আমারই রেসপন্সিবিলিটি কে? আমি বারবার যে বলছি ছেড়ে দিতে হবে তার হাতে, ছেড়ে দিতে আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। হ্যাঁ, এইবার তুমি যেটা রেসপন্সিবিলিটি বলতে কি তুমি কিছুই করবে না, কিছুই করবে না। আমি আগে পার্ট স্টেপ টু স্টেপ বলছি। প্রথম ভাবনাটা তোমার এটা থাকবে, হি ইজ মাইন অর নট টু বি। এ আমার, অথচ আমার না, আমার বলে আঁকড়ে আসক্ত থাকবে না। আমার ছেলে, বাবারে কেটে গেছে একটু, বাবারে অমুক হয়েছে, বাবারে তমুক হয়েছে, একদম এই আসক্তি থাকবে না, আসক্তি রাখবে না। সে ছেলে হোক, মেয়ে হোক, সন্তান হোক, যাই হোক, আসক্তি রাখবে না। ও তোমার মাধ্যমে এসেছে। এইবার কেন তোমার, এইবার পিছনে যাও, কেন তোমার মাধ্যমে একে পাঠানো হলো? কেন তোমার নাই দিতে পারতো? অনেকে তো ছেলে মেয়েই হয় না, হয় না তো, তাহলে তোমাকে কেন একটা ছেলে দিল? তার মানে ওর সঙ্গে হয়তো আগের জন্মের তোমার কিছু বোঝাপড়া ছিল। ছেলে বা মেয়ে দুভাবে আসতে পারে, শত্রু হিসাবেও আসে, আবার বন্ধু হিসাবেও আসে।
তাই বাবা মা কখনো কখনো ছেলে মেয়েদের শত্রুও হয়ে যায়, বন্ধুও হয়ে যায়। কেন না, আগের কর্মের কোনো এক আগের কর্মের কিছু একটা গণ্ডগোল, ভালো বোঝাপড়া ছিল, হয়তো তীব্রতা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তাই আবার ছেলে হয়ে জন্মেছে। হয়তো আগে বাবা ছিল, হয়তো আগে অন্য কেউ ছিল, মামা ছিল, দাদা ছিল, কেউ ছিল আগে, এই জন্মে ছেলে হয়ে এসছে হয়তো, বা কোনো বন্ধু ছিল হয়তো, এই জন্মে ছেলে হয়ে এসছে। সে এসেছে তোমার মাধ্যমে, এইবার কেন তোমার কাছে পাঠানো হলো, তাহলে নিশ্চয়ই আগে জন্মের কোনো ছিল। এবার রেসপন্সিবল, এইবার তুমি যেটা জানতে চাইছো সেইটার কথাটা এইবার বলি। এইবার ওকে প্রথম কথা তো তোমাকে ভাবতে হবে, এ এ আমার কাছে অতিথি, বাড়িতে অতিথি আসে না, গেস্ট আসে, তখন আমরা কি করি, আসুন আসুন বসুন, হ্যাঁ কি খাবেন বলুন, চা খাবেন, কফি খাবেন, কি দেবো, কি তাকে খাওয়াবো, কিভাবে সে খুশি হবে। কারণ বলা হয় অতিথি নারায়ণ, নারায়ণ যদি খুশি হন তাহলে আমার ভালো লাগবে, ঈশ্বর যদি খুশি হন তাহলে ভালো লাগবে, তাই সে নারায়ণ। তাই আমাদের সন্তান সন্ততিদের বলা হচ্ছে যে এরা অতিথি হয়ে আসে। তাই তুমি তাকে কীরকম ট্রিট করবে, অতিথির মতো। অতিথির ইন্টারফেয়ার করবে না, অতিথিকে কেউ আমরা ইন্টারফেয়ার করি না। আপনি কেন এই চটিটা পরে এসেছেন, এই জামাটা কেন পরেছেন, আর একটু ভালো জামা পরলে পারতেন, বা এই লিপস্টিকটা কেন মাখছেন, বা ওই আসনটায় কেন বসতে চাইছেন না, বা অমুক। আমরা অতিথির সঙ্গে এরকম ব্যবহার করি না। ঠিক ছেলে মেয়ের সঙ্গে ওই ব্যবহারটাই করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে জানো না, যে ছেলে মেয়ে হচ্ছে 18 বছরের অতিথি। 18 বছর পর্যন্ত তোমার যা শেখানোর, তোমার যা বলার, তোমার যা ওকে মানে যা কিছু তোমার, সেইটা তুমি দেবে ওকে 18 বছরের মধ্যে। 18 বছর পর ছেড়ে দেবে, আর নয়, আর তোমার বলার অধিকারই নেই ওকে। এই তুই চান করছিস না কেন, তুই খাচ্ছিস না কেন, তাহলে 18 বছর পর্যন্ত তুমি কি ঘন্টা নাড়াচ্ছিলে? 18 বছর পর্যন্ত তুমি কি করেছো যে তোমার ছেলে এখন তোমার কথা শোনে না, বা তোমাকে এখনো তার পিছনে লেগে থাকতে হবে? মানুষ করনি কেন 18 বছর পর্যন্ত? আর নয়, আর কিছু করার নেই 18 বছর হয়ে গেলে। 18 বছর পর্যন্ত, যেমন ধরো আমি তোমাকে এখানে উদাহরণ দিয়ে যদি বোঝাই, যে আমার ছেলেরা, আমার বড় ছেলে বিশেষ করে, খুব ছোট বয়সেই বড় বড় চুল রাখবো, এবার স্কুলে তো জানো আইসিএসসি বোর্ড, স্কুলে তো চুল রাখতে দেয় না, আর যেই একটু চুল বড় হয় ও সেই কাটতে চায় না, আর এদিকে টিচাররা ইয়ে করে দিয়ে। আমি মানে এত জেদ করতো ওই সময় যে না আমি চুল, আর জেদ মানে একটু তার্কিক ছিল, একটু তার্কিক টাইপের, এখনো আছে। তো ও কী করতো, তর্ক করতো, না কেন কাটবো না, হ্যাঁ না। তখন আমি বলতাম ঠিক আছে, 18 বছর পর্যন্ত আমি যা বলবো তাই শুনে নে। 18 বছর একদিন যখন হবে, আমি আর তোদের কিচ্ছু বলবো না যে এটা কর, কেন করছিস না, কেন দিচ্ছিস না, কেন খাচ্ছিস না, কেন খাবি না, কেন করবি, আমি আর কিছু। 18 বছর পর্যন্ত তুই আমার কথা শুনে নে। কারণ 18 বছর পর্যন্ত এইচএস একদম হাতে গোনা, তুমি বলতে পারবে না 18 বছরে আমার ছেলে এখন কলেজ পাস করে গেল, বা আরও নিচে কিছু পড়ে, এইসব বলতে পারবে না। এখন হচ্ছে গোনাগুনতি। এই আগের নয়, আমাদের মাদের সময়, যে মাদের সময়ও হয়ে গেছিলো, তারও আগের যখন কোনো বয়সের ছিল না, কেউ 15 বছরে দিত। এখন যেসব বলে ওগুলো ফালতু মিথ্যে কথা। কিন্তু 18 বছর মানেই হচ্ছে তোমার ছেলে এইচএস দেবে। আর সেই যখন 18 বছর হয়ে গেল তখন বলে আর আর তোমার কেন 18 বছর 18 ইয়ার্স, বা ইয়েতে 18 দিনে কুরুক্ষেত্র শেষ হয়ে গেল। এত কিছু করে কৃষ্ণ সবাইকে গিয়ে বোঝালো, সবাইকে ই করলো 18 দিনে। আর 18 বছর তুমি পেয়েছো একদম পেটে বার করার থেকে। তুমি তো কানে তখনই ভরবে যখন তোমার বাচ্চা একদম জন্মেছে, তখন থেকে ভরা উচিত। যখন বাচ্চা জন্মে হসপিটালে তোমার কাছে, তুমি একটু সুস্থ হলে, যে নর্মাল বেবি হয়, তুমি মোটামুটি 24 ঘন্টা লাগে তোমার সুস্থ হতে, একদম ইয়ে হতে 24 ঘন্টা লাগে, আর না হলে 48 ঘন্টা লাগে, ম্যাক্সিমাম 48 ঘন্টা লাগে একটা মায়ের সুস্থ হতে। দুধ তো খাওয়াতেই হয় 48 ঘন্টা, তো আর দুধ না খাইয়ে পারবে না তুমি। যতই যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা সব 48 ঘন্টার মধ্যে মোটামুটি কিওর হয়ে যায়। আমার তো তাই হয়েছিল, দুটোতেই একই ব্যাপার, সেই হিসাবেই আমি বলছি। তো অতএব এবার তুমি কানে ভরো ওকে, তখন থেকে যা তোমার যা ঊর্জা, সেই ঊর্জাটা তোমার কানে ভরো। কিন্তু আমরা কোথায় ভুল করি, সমাজ কোথায় ভুল করে, ও তো বাচ্চা, ওকে এখন বলে কি হবে। আমি তোমাদের বলছি, তুমি যেহেতু কথার প্রসঙ্গটা উঠিয়েছো তাই আমি তোমাকে বলছি। আর এগুলো কিন্তু কোনোটাই আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি ছেড়ে ভাববে না, ইনক্লুডিং ভাববে এটাই স্পিরিচুয়ালিটি।
এটাই আধ্যাত্মিকতা, এটাই তার পথ। আমি কোনো গালগপ্প কিন্তু করছি না। তো যখন ওর মোটামুটি 8 মাস, না 6 মাস, 6 মাস মুখে ভাত হয়েছে। এবার ও তখন ওই বিছানা মানে সব পাতাই থাকতো, বেলক্লথ হ্যান ত্যান, তার কাঁথা, তার মধ্যেও হিসু করে দিত। এবার হিসু করে কি ইয়ে থাকতো, মানে ভিজের মধ্যে হয়তো আমি দেখতে পাইলাম না বা কিছু, শুয়ে থাকতো, এই করতো। আর রাত্রেবেলা উঠতে হতো, কাঁথা পাল্টাতে হতো। একদিন রাগ হয়ে গেছে, আর তখন ছোট ছিলাম তো, 21 বছরের ডিফারেন্স ওর সঙ্গে আমার। তুমি আজ বললে যে এরকম যে তোমার ছেলের একটা সার্জারি হয়েছে 18 বছর, আমার ছেলে ধরা পড়েছে 14 বছরে। ধরা পড়েছে মানে ধরাও পড়েনি, শুরু হয়েছে রোগটা 14 বছরে। আজকে ওর 21 বছর বয়স, কিন্তু এখন অনেকটা সুস্থ। যদি ও 21 বছরের ছেলে তো কথাবার্তা শোনে না, ব্যায়াম করে না, করে না, করলে আরও অনেকটা ভালো হয়ে যেত, পুরোই ভালো হয়ে যেত। কিন্তু হচ্ছে ব্যায়ামটা করতে চায় না। তো যাই হোক, সেটা একটা পার্ট বলে রাখলাম। তো এইবার হচ্ছে 6 মাস যখন ওর বয়স, তখন আমি ওকে ধমকেছিলাম। কারণ এটা ডাক্তারবাবু আমাকে বলেছিল, যখন যে ক্ষেত্রে বাচ্চা অন্যায় করছে ইমিডিয়েট মারবে না, ধমকাও, এমন ধমকাও পাড়া চমকে যাবে। তখনও ও জীবনে ওই অন্যায় কাজটা আর দ্বিতীয়বার করবে না। অন্যায় করতে হবে, কিছু একটা ভুল করতে হবে, বারবার হাত দিচ্ছে, কাঁচের জিনিস হাত দিচ্ছে, তোমার ভয় লাগছে, বা কোথাও চিপে যেতে পারে, দরজায় এমনভাবে হাত দিচ্ছে, বা খাটের পাড় দিয়ে হাঁটছে, পড়ে যেতে পারে, তখন এমন ধমকাও, আর ধমকে বুঝিয়ে দাও কেন তুমি ধমকাচ্ছ, সেটা বোঝাতে হবে তোমাকে। খুব ছোটোর থেকে এগুলো করতে 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 এলে 18 বছর এসে তোমার হাত পা ঝাড়া, আর তাকে কিছু বলে দিতে হয় না, সে নিজেই এবার আসল। এবার কি হবে, 18 বছর তো শুধু তোমার জ্ঞানটাই নিচ্ছে না, ও স্কুলে যাচ্ছে, ও পড়তে যাচ্ছে, ও গান শিখতে যাচ্ছে, ও নাচ শিখতে যাচ্ছে, ও আরও কিছু শিখতে যায়, ইনস্ট্রুমেন্ট শিখতে যাচ্ছে, ও খেলতে যাচ্ছে। সেইখানকার যে পরিবেশ পরিজন বন্ধুরা পাচ্ছে, সেখান থেকেও অনেক কিছু শিখছে, দিয়ে ও ফুললি ম্যাচিওর হয়ে যাচ্ছে 18 বছর 19 বছরে। তোমাকে আর ওকে নিয়ে কিচ্ছু ভাবতে হচ্ছে না, বা হবেও না। যেটা আমি তোমাদের দেখো নিশ্চয়ই, যে আমি বারবার বলি যে ভীষণ ম্যাচিওর আমার ছেলে। আর একজনের 21 বছর, একজনের 29 বছর। 27 বছরে বিয়ে করেছে সে, তো 27 থেকে 28-এর মধ্যে বিয়ে করেছে। তো সে হচ্ছে খুব ম্যাচিওর। বিয়ে করবে না কেন, খুব আছে। এই তো আমার ছেলের এখন 21 বছর বয়স, আমি তো ঠিক করেছি ওকে 23-24-এর মধ্যে বিয়ে দিয়ে দেবো। ম্যাচিওর হয়ে গেছে তো, আর কত ম্যাচিওর, আর তো ম্যাচিওর আবার কিছু নেই, এক্সট্রিম ম্যাচিওর হয়ে গেছে। ম্যাচিওর মানে ওদের ওই জন্য দেখলে মনে হয় বিশাল বড় বয়স, বোধ হয় না, ম্যাচিওর হয়ে গেছে ওরা। কারণ 18 বছর পর্যন্ত তো আমার যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি ওদের। এরপর তার সঙ্গে কি হয়েছে, ওরা আবার নিজেদের, তার মধ্যে কম্পিউটারের যুগ, তারা কম্পিউটার টেকনোলজির ব্যাপারগুলো, এআই টেকনোলজিও তারা শুনছে, দেখছে, শিখছে, বুঝছে। কারণ তুমি ওর লেভেলটাকেই তো তুমি একদম আপ করে দিয়েছো, বুঝিয়ে 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 বুঝিয়ে। তাই ও তো আর নিচু দিকে তাকাচ্ছেই না, ও সেই ক্যানক্যানানি ব্যান প্যানানি না সিরিয়াল দেখছে, না বাংলা সিনেমা দেখছে। কারণ তুমি দেখোনি, তুমি দেখাওনি। তুমি সবসময় চেয়েছো একদম নেতাজি, তুমি সবসময় রাসবিহারী বসু, তুমি সবসময় ক্ষুদিরাম বসু, তুমি সবসময় বিনয় বাদল দীনেশ, তুমি সবসময় বিবেকানন্দ, তুমি সবসময় বিদ্যাসাগর, মুখে আওড়ে করে তুতো বার করে দিয়েছো মুখে। এরপর তোমার ছেলে কি করে প্যান প্যানানি গান গানানি সিরিয়াল দেখবে, বা সিনেমা দেখবে, বা বাংলা সিনেমা চললে দেখে আসি হাম্পি আর ডাম্পি, কী করে দেখবে, দেখতে পারবে না তো। কারণ ওখানেই তো তোমার বন্ধন দেখাচ্ছে, ওখানেই ছেলের জন্য কান্না, মেয়ের জন্য অমুক, শ্বশুরি ওই করলো, শাশুড়ি ওই করলো, হ্যানা করলো, ড্যাক করলো, এইসব দেখানো হচ্ছে সিরিয়ালগুলোতে। কেন দেখবে? ড্রামা তো, অত ড্রামা কেন? ড্রামা, জীবনটা তো ড্রামা নয় ভাই। জীবনটা ড্রামা না, জীবনটা অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল সংগ্রাম। জীবন হচ্ছে সংগ্রাম। যদি জীবনে তোমার সংগ্রাম না থাকে, তাহলে এই জীবনটা শুয়োরের জীবন। সিরিয়াসলি বলছি, ওটা শুয়োরের জীবন। খাও দাও, মরে যাও। তারপর মরার 40 সেকেন্ড কি হবে? মরার ওই 40 সেকেন্ড, আমি বারবার বলছি, মরার 40 সেকেন্ডে তোমার সব কিছু মনে করবে, তোমার প্রত্যেকটা কর্ম তোমাকে পিন ফোটাবে। তখন তুমি যদি বলো হে ভগবান আরেকবার সুযোগ দাও, পাবে না সুযোগ। তার জন্যই এই আধ্যাত্মিকতা, তার জন্যই কৃষ্ণকে ডাকো, তার জন্যই আজ থেকে মহাদেবকে ডাকো, তার জন্যই ডাকো, শুধু ডাকো আর তার পথে যাও। কারণ ওই 40 সেকেন্ডের যন্ত্রণা, তুমি কানের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা সহ্য করে নেবে, ওই 40 সেকেন্ডের যন্ত্রণা তুমি সহ্য করতে পারবে না যখন তোমাকে দেখানো হবে। কে দেখাবে ওটা?
কোনো সিনেমা হল দেখাবে? 40 সেকেন্ড মরছো, তার মরে গেছো, তার যা 40 সেকেন্ড আগে তোমার প্রাণ যাচ্ছে, তার 40 সেকেন্ড আগে তোমার এই কি তো সেই মুহূর্তটায় 40 সেকেন্ডের একটা ছবি দেখানো হবে, যা তুমি জন্মের থেকে ইয়ে করেছো। ভালো করলে ভালো দেখানো হবে, খারাপ করলে খারাপ দেখানো হবে, তুমি অন্যায় অপরাধ করেছো সেগুলোই দেখানো হবে। আর যেভাবে দেখানো হবে, এটা আমার কথা নয় গো, এটা মুনি ঋষিদের কথা। আমরা ওই জ্ঞানগঞ্জে যারা থেকেও ঘুরে এসেছে, যারা সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন, বহু 5,000 বছর ধরে যে শেয়ার হয়ে আসছে সেই কথাগুলো, সেখান থেকেই আমরা এটা জানতে পারছি। এটা আমার কথা নয় যে আমি ব্যক্তিগতভাবে বলছি এটা। তাই ছেলে মেয়ের রেসপন্সিবিলিটি, 18 ইয়ার্স হয়ে গেছে, আর বলার কিছুই নেই, তোমার যা শেখানোর হয়ে গেছে, এবার ছেড়ে দাও ওকে, একদম ইন্টারফেয়ার করবে না। আর বিশেষ করে 14 to 18 ইয়ার্স, দে আর ইন ম্যাজিক্যাল ম্যাজিক্যাল কি বলবো প্ল্যাটফর্ম, অদ্ভুত একটা প্ল্যাটফর্ম। সন্ধি মানে হরমোন চেঞ্জ হচ্ছে, তুমি ভাবতে পারো? কারণ কি, তুমি কেন ভাববে আমি জানি না, যে তুমি নিজেরটাই তো ভাবো না। তোমার শরীর খারাপ হচ্ছে বা না হচ্ছে, হচ্ছে বা না হচ্ছে, বা মেনোপজ হচ্ছে, বা এখন তো তোমাদের হয়তো মেনোপজের সময়টা আসেনি, যেটা আমার রিসেন্ট চলছে, আমি বুঝতে পারছি। আমি মেনোপজকেও খুব সুন্দরভাবে উপভোগ করছি, মানে দেখছি, উপভোগ করছি মিনস আমি দেখতে দেখতে যাচ্ছি যে মেনোপজ হলে হাড়ের জোর কমে যায়, মেনোপজ হলে কমজোরি হয়ে যায়, মেনোপজ হলে এই হয়ে যায়, যার জন্যই হয়তো আমার একটু সামান্য কিছু হলে অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কারণ আমার মাত্র 6 মাস 7 মাস হয়েছে আমি মেনোপজে রয়েছি, সেই জন্যই হয়তো আমার বাড়াবাড়ি হচ্ছে। হয়তো এটা আস্তে 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 একটা জায়গায় গেলে ঠিক হয়ে যাবে। যার জন্যই তো আমি মেনোপজের সময়ই বেশি করে আমি এই ধরনের কথাবার্তা, কারণ মেনোপজটা এমন একটা সময়, যে সময় হচ্ছে তুমি নিজেকে মানে মাটির ডালার মতো হয়ে আছে তোমার শরীরটা, তুমি তাকে যেদিকে ঢলাবে সে সেদিকে ঢলবে। তুমি আহারে আরে আরে মরে গেলাম, রোগ অমুক তসুক হেন তেন ভয় এই সেই বন্ধন, তুমি বন্ধনেই ফেঁসে থাকবে, আর 70-এও তুমি ঠিক হবে না, কোথাও তুমি ঠিক হবে না। কিন্তু মেনোপজের সময় যদি সেই যে শরীরের তালটা রয়েছে, তাকে তুমি এবার ঘোড়া বানাবে, না কুঁজো বানাবে, না কি কেটলি বানাবে, না খুব সুন্দর ঝুড়ি বানাবে, না কি বানাবে, এটা তোমার ওপর, এইটা তোমার ওপর। তাই মেনোপজকে কেয়ারিং নাও, এই সময়টা মেয়েদের, সমস্ত মেয়েদের আমি বলছি, শরীর খারাপ, পিরিয়ডস এবং মেনোপজে যারা নেই, যারা ছোট বাচ্চা আছো, বা তোমাদের মতন একটু কম মহিলা যারা, তাদেরকে বলছি পিরিয়ডসের ওপর প্রচণ্ড নজর দাও। যদি পিরিয়ডস তোমার ঠিক না হয়, তাহলে তুমি খিটখিটে হবে, পিটপিটে হবে, তোমার আসক্তি বেশি হবে, তুমি কাউকে সহ্য করতে পারবে না, তোমার মধ্যে হিংসা, ভীষণভাবে হিংসা মানে ইয়ে হবে, ষড়যন্ত্র করবে তুমি, যা তুমি লোকের ভালো দেখতে পারবে না। এই যে আমাদের ভেতরের মেয়েদের, কেন মেয়েদের বেশি, ছেলেদের দেখেছো তুমি কখনো এইসব নিয়ে কুটকচালি বা কোনো কিছু নিয়ে আলোচনা করা, বা ছেলেদের দেখবে করবে না, কারণ ওদের মেনোপজও হয় না, ওদের পিরিয়ডসও হয় না, ওদের কিছু না, ওরা ঝাড়া হাত পা ওই দিক থেকে। এবার যে তার মানে কি কোনো ছেলে ষড়যন্ত্র করে না, কোনো পুরুষরা ষড়যন্ত্র করে না কারুর খারাপের জন্য? করছে না? রাজ্য দেখছো না, দেশ দেখছো না, করছে না? নিশ্চয়ই করছে, তারাও করছে, কিন্তু সেটা তাদের মানসিক একটা অন্যরকম ক্ষেত্র থেকে আসে, তাদের বিলঙ্গিং থেকেও অনেকটা আসে। তারা কিভাবে মানে তাদের 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 থাকাটা, মানে তাদের জন্ম কোথায় হয়েছে, কিভাবে তারা মানুষ হয়েছে, কি পরিবেশে মানুষ হয়েছে, সেটাও অনেক, কি বাবা মা ছিল, কীরকম বাবা মা ছিল, বিশেষ করে মা, ছেলেই হলেও আমি বলবো বাবা নয় এখানে, দাদু নয় এখানে, মামা নয় এখানে, মা। মা যদি ঠিক না হয়, আমার মা, তার মা, এই মা যে আসছে, মা কথাটা যে আসছে, মা যদি ঠিক নয়, সন্তান ঠিক হতে পারে না, পারবে না, সে আবার পশুর মতনই হবে, খাও দাও ঘুমো যাও, তারপর কি আধ্যাত্মিকতা, কি স্পিরিচুয়ালিটি, কি কৃষ্ণ, কি মহাদেব, কি অমুক, কি তো সব ঘন্টা কুড়াও, আর বলবে ওই ওং নম চং নম বং নম চং নম করবে, দিয়ে বলবে আমি তো খুব ঠাকুর পুজো করি ভাই। এই যে আমাকে কে বললো যে আমি তো এত পুজো করি? আমাকে কে বললো বলো তো? এই আমার ভিউয়ার্সই বলেছে যে আমি এত পুজো করি দিদি, এত অমুক করি, এত তসু করি, তাও আমার কেন কিছু হয় না। মানে তুমি করো, মানে ওটা তো তুমি ধরে বসে আছো, বিনিময় পাবো, আমি মহাদেবকে ডাকবো, আমি হনুমান চালিসা পড়বো, তাহলে আমার চাকরিটা হয়ে যাবে। না, তোমার জীবনেও চাকরি হবে না, তোমার জীবনেও চাকরি হবে না। তুমি ভাবছো যদি আমি মহাদেবের শিবরাত্রি করবো, রাত জাগবো, উপোস করবো, তাহলে নিশ্চয়ই আমার চাকরি, না তাহলেও হবে না। তুমি যে বিনিময় প্রথা চলে না ঈশ্বর পঞ্চভূতের সঙ্গে, পঞ্চভূত তো বায়ু অগ্নি জল পৃথিবী,
এটাই তো আমি যে এই যে শ্বাস নিচ্ছি, শ্বাসটা কি অক্সিজেন, বায়ু, তাই না? আমি আমার শরীরে, আমার কেন, প্রত্যেকের শরীরে, জীবের শরীরে জল অর্ধেক রয়েছে, আমাদের শরীরে, মানুষের শরীরে 72 না 70% জল। তো ওটাই তো অগ্নি। অগ্নি কি তাপ, আমাদের যে পেটে যে দেখবে নাভির এখানে সমস্ত সবসময় নাভি গরম। তুমি দেখছো পটি করছো দেখো গরম, হিসু করছো দেখো গরম, নাকের জল বেরোচ্ছে গরম, কানে যদি জল বেরো গরম, চোখের জল বেরোচ্ছে গরম। কেন গরম? না ভেতরে তাপ রয়েছে, এটাই তো অগ্নি অর্থাৎ। তো সেই জিনিসগুলো ভাবতে হবে যে এইবার দাঁড়ায় যে তোমাকে কি শেখাতে হবে। এই যে আমি বলবো আফটার 18 ইয়ার্স কোনো বাবা মার উচিত না ছেলে মেয়েকে ধমকানো, বকা, ইন্টারফেয়ার করা। ইভিন ওর ফোন আসবে তুমি দেখবে না, ওকে কাকে ফোন করলো, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ওকে ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে, দাও ছেড়ে, তো ওকে ছেড়ে দাও, ওকে আর ধরতে যেও না। ওর কার ফোন এলো, ও কি খাবে, ওকে বলে দাও এই দেখ এইটা এটা খেলে তোর ভালো, বা তোমার যেটা তোমার এবার হচ্ছে তুমি তোমার যা কাজ, ওর জন্য রান্না করা, ওর জন্য যাই হোক যেটা করা, যেটা আমরা করি ওদের জন্য, রান্না করে দিয়ে কি খাবি, কি খাবিও জিজ্ঞেস করবে না, কি খাবি তো একদম জিজ্ঞেস করবে না। এটা আমার বারণ নয়, এটা ডাক্তারের বারণ। যখন ওরা হয়েছিল ডাক্তারবাবু আমাকে শিখিয়ে দিয়েছিলেন কোনো দিন জিজ্ঞেস করবে না কি খাবি। একদিন পেরে উঠবে না যখন ও এবার বলতে শুরু করবে ওটা ছাড়া খাবো না। আর ঠিক আমি অন্য লোকদের তাই দেখি, আমার ছেলেদের নেই। আমার ছেলেদের ওই কোনো তুমি যা দেবে, ঠান্ডা দেবে ঠান্ডা, গরম দেবে গরম, অমুক দেবে, কারণ চয়েসই তো নেই। কারণ চয়েসটা রাখবো কি করে, আমি তো কেউ নই ভাই, আমি কেউ নই, আমার চয়েস থাকবে কি করে যে আমি ঠান্ডা খাই না, গরম খাই, বেগুন খাই না, মূলো খাই না, আলু খাই না, করলা খাই না, নিম খাই না, ওই খাই না খাই। হোয়াট ইজ দিস ম্যান? দিস ইজ জোক? ইজ দিস জোক? ডু ইউ লিভিং আর জোকিং ইয়ে লাইফ? যে আমি এই খাই না, তুমি কে ভাই? তুমি কে? তুমি কেউ নয়, তুমি কিচ্ছু নও, তুমিও যেমন কিচ্ছু না, তোমার ছেলেটাও কিচ্ছু নয়। এইবার এসছে কেন? নিশ্চয়ই তার আগে কিছু ব্যাপার ছিল। তোমার দায়িত্ব 18 বছর পর্যন্ত তুমি তাকে যা শেখানোর শিখিয়ে দিয়েছো, যা বলার বলে দিয়েছো, আর তোমার বলাটা হবে পাপ। কি হবে? পাপ। তুমি ভাই তুমি 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 ভাবো, তুমি পাশের বাড়ি গিয়ে যদি ইন্টারফেয়ার করো, এমা এই ভাতটা কেন খাওয়াচ্ছেন, বা এই ভাতটা এই চালটা কেন এনেছেন, এই চালটা এখন ভাত চাপালেন কেন, এখন তুমি ভাবতে পারো যে পাশের বাড়ি গিয়ে তুমি এরকমভাবে ইন্টারফেয়ার করবে? ভাবতে পারো? ঠিক সেরকম তোমার ছেলের 18 ইয়ার্স, তোমার ছেলে বা মেয়ে হোয়াট এভার ইট ইজ, যখন তোমার ছেলে মেয়ের 18 ইয়ার্স হয়ে যাবে তখন তুমি নাক গলিয়ে এই প্যান্টটা পরলি কেন, এইটা করলি কেন, চুলটা এরকম করলি কেন, ওইদিকে শীতে করলি কেন, বা ওই জামাটা কেন পরলি না, বা চল আজকে ওই জায়গায় যাব, চল তোকে যেতেই হবে, তুই কেন যাবি না? না, দিস ইজ অসভ্যতা, এগুলো অসভ্যতা, একদম অসভ্যতা জানবে এগুলো। তুমি নাক গলাবে না, তোমার ছেলের 18 বছর হয়ে গেছে, তুমি ছেড়ে দাও। অতিথি ছিল, এবার অতিথিকে ছাড়ো, ছাড়তে শেখো, ও করে নেবে, ও ঠিক দেখে নেবে। বাবু রইল, তুই কিন্তু খেয়ে নিস বাবু, এবার নিজের আত্মার দিকে ঝোঁকো, বা ঝোঁকাও ওকে। বাবু আমি একটু গীতাটা নিয়ে বসছি, বাবু গীতার ওই জায়গাটা বলতো কি হয়েছিল, বাবু বলতো ওইটা কি দেখেছিলি ওই ছবিটা, এই প্রেমানন্দের ওই ভিডিওটা শুনলি, ওকে টুক করে একটা প্রেমানন্দের ভিডিও পাঠাও, ওকে একটা কৃষ্ণের অমুক পাঠাও, ওকে একটা ওর মধ্যে দেখাও, জাগাও। আর যদি জেগেই আছে তাহলে তো আরোই ভালো, কোনো ব্যাপার না, ওকে ছেড়ে দাও, একদম ছেড়ে দাও। ওর জন্য কিছু করা মানে, আমি যে কোনো মাকে বলবো, যে কোনো বাবাকে বলবো, আফটার 18 ইয়ার্স যদি আপনার ছেলে মেয়েকে নাক গলাচ্ছেন, তুই কেন যাবি, কার সঙ্গে যাবি, কি এটা আগে বলা উচিত ছিল। যখন ওর 5 বছর বয়স, যখন 4 বছর 3 বছর, তখন ওকে বলা উচিত ছিল। ছেলেদের নিয়ে শেখাতে হতো, মেয়েদের নিয়ে শেখাতে হতো। কে কত সুন্দর, মেয়েদের শেখাতে হয় ছেলেরা কত সুন্দর, ছেলেদের শেখাতে হয় মেয়েরা কত সুন্দর।
যেই এটা শেখানো যদি যায়, যদি যেত, যদি সমস্ত বাবা মা এটা শেখাতো, তাহলে এত ডিভোর্স আমাদের দেখতে হতো না, তাহলে এত এই মেয়েরা শ্বশুরবাড়িতে এসে না আমি কেন কিছু করব, আমাকে কেন কিছু, আমি এরকম অনেক মেয়েকে দেখছি বলছে এই আমার একটা ইয়ে ছিল, ওকে দেখেছিলাম, আমার পরিচিত একজন ছিল, আমি শুধু একটা কারণে ওদের সঙ্গে সম্পর্ক ছেড়েছি, ওর মেয়েটার গল ব্লাডার স্টোন হয়েছিল, মেয়েটা তখন 22-23 বছর মেয়ে, না 23-24 বা এরকম কিছু, 26 বছর বয়স ছিল মেয়েটার, গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে, ওর মা কোথায় যাবে, কোন গুরুর ইয়ে ছিলেন, তো কোন গুরুরই কিছু একটা হবে মেলা বা কিছু, সেখানে ওর মা যাবে বা গেছিল, এবার এসে চট করে ও যেহেতু তেল মশলা খাওয়া বারণ, ওকে একটা কিছু বানিয়ে দিয়েছে, আর সেই মেয়েটা আমার সামনে, আমি গেছি ওদের বাড়িতে বেড়াতে, ও আমার সামনে মাকে ধমকাচ্ছে, আমি ওই লাস্ট মানে ওদের বাড়িতে গেছিলাম, এরপর আর আমি ওদের বাড়িতে যাইনি, পরে আমি বলেছিলাম যে আমি একটা থার্ড পার্সন কেমন, তাহলে আর তোমার গুরুর দরকার কি, তাহলে তুমি কোন গুরুর কাছে রয়েছো, যে গুরুর কাছে তোমার এই শিক্ষাটা হয়নি যে একটা 23, 24, 25, 26 হোয়াট এভার ইট ইজ এজ ইজ, তোমার মেয়ে আমার সামনে, আমি থার্ড পার্সন, আমার সামনে তোমাকে, তুমি মা, তোমাকে ধমকাচ্ছে, না এটা খাবো না, ছুঁড়ে ফেলে দাও, নালিতে ফেলে দাও, আমাকে অন্য এইটা বানিয়ে দাও, হোয়াট ইজ দিস? চাকর, তুমি তুমি চাকর হয়ে এসছো? হ্যাঁ, তুমি যদি ভাবো ভাই আমি যার কাছে এসেছি আমি তার চাকর, যেমন আমি আবার মনে করি আমার যে পুত্র সন্তান তারা এসছে, আমি তারা নারায়ণ হয়ে এসছে, আমি তাদের মনে করি না যে তাদের জন্য কাজ করছি, আমি মনে করি তাদের সেবা করছি, কিন্তু এটাও নয় যে ওরা একদম মানে সেবা করছি মিন্স ওরা একবার যা চাইবে তা না, আমি যা দেবো ওরা খাবে, আমি যা দেবো ওরা খাবে, আমি যা বলবো ওরা করবে, কিন্তু মুখে নয়, কাজে, তোমাকে তার জন্য খাটতে হবে, তোমাকে তার জন্য খাটতে হবে। 18 বছর ছেলেকে তুমি বলবে আর ও শুনবে, বলা বন্ধ করে দাও, তুমি শুধু কাজ করে যাও, তোমার কাজ কি করো, তুমি সেবাটা দেখাও, ও সেবা শিখবে কি করে? আমার ছেলেরা যে আমার কানে হয়েছে সমানে গরম জল, মা এটা, মা ওটা, মা খুব কষ্ট হচ্ছে, মা এ হচ্ছে, সবসময় যে আবার লেগে পড়ে আছে তা নয়, কিন্তু মুখে চোখে ওদের বলে দিচ্ছে ওরা খুব টেনশনে পড়ে যাচ্ছে, কেন না ওই যে আমার টেনশন দেখেছে, ওদের কিছু হলেই আমি টেনশন করি, টেনশন মানে প্যানিক নয়, নট প্যানিক, যে কি হলো, সারবে কবে, আর আমি রোগ সহ্য করতে পারি না, আমার ছেলের জ্বর হলে আমি আগে মারতাম, যে কেন তোর জ্বর হয়েছে, মারতাম মানে ওরম মারতাম না, আমি বলতাম যে জ্বর হলে মারবো, পড়ে গেলে মারবো, অমুক হলে মারবো, এই ভয় দেখাতাম, কেন না জ্বরও যাতে তোর না আসে, জ্বর আসবে কেন, তুই ঠান্ডা লাগাবি কেন, হ্যাঁ এইবার তার মানে কি তুমি বলবে যে ওর জ্বর হবে না, কোনো দিন হয়েছে, ওরও হেপাটাইটিস সি হয়েছে, বড় ছেলেটা 7 বছর বয়সে হেপাটাইটিস সি, মরা অবস্থা, একদম মৃত্যু থেকে চলে এসছে, ওই জ্ঞানগঞ্জ থেকে চলে গেছিল, ডাক্তাররা বলছে মরে গেছে, তারপর যাই হোক বেঁচে এসছে, এও মৃত্যু থেকে বেঁচে এসছে আমার বড় ছেলে, হয়নি, হবে, সেটা হবে, কিন্তু তোমার যেটা কাজ তুমি সেটা করো, 18 বছর পর্যন্তই তোমার কাজ, এরপরে আর তোমার কাজই নেই, এরপরে তো ও তোমার দিকে তাকাতে শিখবে, আচ্ছা মা এটা পছন্দ করে, আচ্ছা মায়ের বাইরে এসছি, কলেজে এসছি, একটু চাট খাচ্ছি, মা একটু চাট খেতে পছন্দ করে, মা একটু নিয়ে যাবো তোমার জন্য, বা না বলেই নিয়ে এলাম একটু, আমার ছেলেরাও এরকম করতো, আগে বাইরে গেলে মা তোমার জন্য এটা নিয়ে এলাম, তোমার জন্য ওইটা, কোথাও গেলে সামান্য কিছু একটা, ওরা জানে যে সামান্য কিছু একটা গিফট, ওরা জানে যে আমি যদি বাইরে থাকি ওরা ঘরে থাকে, যেদিন আমি ফিরবো আমার ঘর টিপটপ চাই, ওরা দুনিয়া, হয়তো আমি 7 দিন নেই, তোরা 6 দিন ধরে নোংরা করে রাখ, কিন্তু ঘর এসে ঢুকবো যেন একদম সুন্দর গোছালো, ওরা তাড়াহুড়ো করে সেই দিন ওরা গোছাবে, কারণ এটা তো ওদের করে 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 করে, মুখে কিছু বলিনি, মুখে কোনো দিন ওইভাবে বলতে হয় না, বুদ্ধি দরকার, ওই যে বলছে লাগাম, লাগাম কে ধরে আছে, বুদ্ধি, বুদ্ধিকে কাজে লাগাতে হবে, মনকে নয়, তুমি মনকে কাজে লাগিও না, মন কিছু নয়, বুদ্ধিকে দিয়ে মনকে কাজ করাও, তুমি মনকে খাটাও, বুদ্ধি দিয়ে, তোমার বুদ্ধি দিয়ে তোমার মনকে খাটাতে হবে, মন যা বলবে, আহারে, আহারে তো হবে, আহারেটা ওকে বুঝতেই দেবে না, মা যতই হোক 34টা নাড়ি কেটে বেরিয়েছে, আমার কি ওর ব্যথা লাগলে আমি ব্যথা পাবো না, ব্যথা যাতে না লাগে তার জন্য ওকে ভয় দেখিয়ে রেখেছি, ব্যথা লাগবে, জ্বর হয়েছে ওই জন্য ওদের দেখো জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, কি মানে এখন নেই বলে ওরা, আমি বলছি, আমি ওদের সামনে তো বলতে পারবো না, যে ওরা প্রচণ্ড স্ট্রং, নখ কেটে উপড়ে গেল, হ্যাঁ ঠিক আছে, ও ঠিক আছে, তুমি ওটা অন্য ছেলেকে দেখো তো নখ কেটে উপড়ে গেছে, ও ঠিক আছে বলছে,
ওর মুখে চোখেও কোনো ই নেই, হ্যাঁ রে একটু তো বরফ লাগা, হ্যাঁ রে একটু তো গরম জল দিই, হ্যাঁ রে একটু তো ওই করি। কারণ এখন তো আর বলার ইয়ে নেই, ওর ওর হয়ে গেছে ওরা ওরকম। কে করলো? আমি করেছি, কারণ আমি ওটা দেখিয়েছি, আমি বসে থাকিনি, আমাকে প্রচুর খাটতে হয়েছে। একটা কুকুর যখন তুমি পুষবে না, কুকুরের সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। একটা কুকুর যখন তুমি পুষবে, পাপি কুকুর যখন তুমি পুষবে, সেই পাপি কুকুরটা মোটামুটি যদি 2 বছরও বয়স হয়ে যায়, 4 বছর, ওরা তো 12 বছর বাঁচে, ধর 10 বছরও বয়স, কিন্তু ওর সেই টেন্ডেন্সিটা পাপ্পির মতোই থেকে যাবে। ও এটা ছিঁড়বে, চটি ছিঁড়বে, জুতো ছিঁড়বে, ওই করবে। এবং তাকে যে অন্তত পক্ষে আমাদের কুকুর পুষলে যেটা করতে হয় যে ঠিক জায়গায় হিসু করুক আর ঠিক জায়গায় পটি করুক, এটা শেখাতে জান বেরিয়ে যায়। আর খাবারটা ঠিক জায়গা থেকে খাক, একই জায়গায়। তার জন্য আমাদের কত রকমের বাটি আনতে হয়, ওখানটাই রোজ রোজ দিতে হয়। মানুষও তাই, মানুষও তাই, মানুষের থেকে অন্য কিচ্ছু না। কুকুর দিয়ে বোঝা খুব সুবিধা। হ্যাঁ, এরপর কি হচ্ছে, মানুষের কি হচ্ছে না, যেহেতু এই যে একটা যন্ত্র আছে, ডেভেলপ যন্ত্র, তাই এইটা দিয়ে আবার সে বুঝতে, শিখতে, জানতে পেরে যাচ্ছে, করছে না। তো কুকুরও যা করছে, তো আমরা যদি ছেলেমেয়েদের না শেখাই বা ওরকম ওই পর্যন্ত শেখাই, বেশি শেখানোর তো দরকার নেই কিছু। ও তো এমনি কুকুরের মতো শিখে যাবে কোথায় খেতে হয়, বা প্রতিবর্ত ক্রিয়া তোমরা পড়েছো কি না সায়েন্সে, লাইফ সায়েন্সে, যে ও অটোমেটিক ওই সময় ওর খিদে পাবে, অটোমেটিক তুমি ও খাবার চাইবে বা খাবারের জন্য কাঁদবে। যেমন দেখবে সদ্য বাচ্চারা কি জানে কিছু, তারা কি করে, যেই খিদে পেয়ে যায়, পেট পড়ে যায়, তারা কাঁদে। যে কাঁদলে মা আসে যে আচ্ছা খিদে পেয়েছে, পেট পড়ে গেছে, পেটের দাগ এসে গেছে। তো সেই রকম তোমার যেটা বক্তব্য ছিল, আই থিঙ্ক, আই কী বলবো, যে মনে হয় আমি একটু ক্লিয়ার করতে পেরেছি। তাই 18 বছর যদি হয়ে গেছে, তোমার আর কোনো দায়িত্ব নেই, তুমি কোনো রকম ইন্টারফেয়ার করবে না। এটা অসভ্যতা জানবে যে তোমার পাশের বাড়ি গিয়ে যেন তুমি বলছো যে এই জামাটা পরবে না, ওই জামাটা পরো। হ্যাঁ, তোমার যেটা কাজ, যে তোমার জামা কাপড়, ওর জামা কাপড় যদি নোংরা হয়, বাবু কোনটা নোংরা হয়েছে ওই জায়গাটায় নামিয়ে দিবি, এইভাবেই শেখাতে হবে, ওই জায়গাটায় নামিয়ে দিবি। আমাদের যেটা থাকে ওই লন্ড্রি ব্যাগ, যেটা থাকে লন্ড্রি ব্যাগের মধ্যে নামিয়ে দিবি। আমি আজকে যদি না পারি, তুই একটু কেচে নিস, যদি এরকমভাবেই করতে হবে, সেটা করিও আমরা, আর ওরা করেও দেয়। তো সেইটার জন্য না আর কিছু ইন্টারফেয়ার, প্যারেন্টিংয়ের কিছু নেই। আর আফটার 18 ইয়ার্স, এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা, আফটার 18 ইয়ার্স প্যারেন্টিংয়ের কোনো দায়িত্ব কিছু নেই। এবার তো ও দেখবে তোমাকে, এবার তো ও তোমার দিকে ঘুরবে। এবার তো তুমি 18 বছর হয়ে গেছে, এখনও যদি তুমি তাকে বিছানায় নিয়ে এসো, সে ছেলে হোক মেয়ে হোক, বা যদি তুমি তুই কি সাবজেক্ট নিবি, ও বিচার করবে কি সাবজেক্ট, কি পারবে, কতটা যোগ্যতা, সেটা ও জানে তোমাদের থেকে বেশি। তাই ওকে ভাবতে দাও, ও কি সাবজেক্ট নেবে, ও কি নিয়ে এগোবে, কোনটাতে ওর বেশি ইয়ে পাবে। ওর সঙ্গে বসো আর সুন্দর আলোচনা করো, সবসময় সুন্দর কথা বলো, সবসময় সুন্দর আলোচনা করো। টিভি সিরিয়ালও দেখো না, আমি তো বলবো সিরিয়াল, বাংলা সিনেমা দেখা সব থেকে আগে বন্ধ করো, যেটার মধ্যে আমাদের বাজে কিছু শেখায়, ভালো কিছু শেখায় না। আর এই রাজ্য রাজনীতি থেকেও অনেকটা দূরে রাখলেই ভালো। সবসময় কৃষ্ণ, মহাভারত, অমুক তোষক, বেদ, বেনারস নিয়ে যাও, সেখানে বেদের জায়গায়, যেখানে বেদ পড়ানো হয় সেই জায়গাগুলো দেখাও। ভালো ভালো লোকদের জীবনী নিয়ে আলোচনা করো, ঘরে স্বামী স্ত্রীতে আলোচনা করো, বসে সুন্দর আলোচনা করো, সবাই মিলে চা খেতে বসো। এটা কিন্তু আমরা করতাম খুব ছোটো থেকেই। ওরা জানতো যে আমরা সবাই একসঙ্গে বসে যাই খাই। মাঝখানে আমাদের কিছু আলাদা থাকা হ্যান ত্যান হয়েছে, কিন্তু এখনও আমরা সকালবেলা সবাই একসঙ্গে চা খেতে বসি। কেউ একা একা চা খাওয়া মানে আমার ফ্যামিলিতে, এই ছোট্ট ফ্যামিলিটায়, কেউ একা চা খাচ্ছে মানে কেউ রেগে আছে তাই একা চা খাচ্ছে, এটা ধরে নেওয়া হয়। আমরা সবাই একসঙ্গে খেতে বসি, একসঙ্গে। হ্যাঁ, এবার মাঝে মাঝে ওদের কাজের জন্য হয়তো খাওয়া, লাঞ্চ বা ডিনারটা হলো না ঠিক টাইমে, সেটা একসঙ্গে নাও হতে পারে, বাট চা খাওয়াটা সকালের আর আড্ডাটা সকালের, ওটা আমার আজকে না, একদম প্রথম থেকে, যখন আমার ছেলে হয়নি তখনও আমরা স্বামী স্ত্রী বা ঘরে আরও যারা আছে সবাই একসঙ্গে বসে চা খাওয়া,
এবং সেইটা এবং একটা আলোচনা মিন্স নানান রকম গল্প বাছা, এই কেউ নাচ নিয়ে গল্প করছে, কেউ গান নিয়ে, কেউ কোনো অনুষ্ঠান দেখে এসছে, কেউ ইয়ে করে এসছে, যাই হোক এটা নিয়ে আলোচনা হওয়া। এই যে এবার যখন বাচ্চা জন্মাচ্ছে আর বাচ্চা ওইটাই দেখছে, তো বাচ্চার ভেতরেও ওই চা একসঙ্গে বসে আড্ডা এবং চা খাওয়াটা থেকে যাচ্ছে। তাই আজকে ওরা ভাবতেই পারে না যে আমি সকালে উঠলাম একাই চা খেলাম আর তারপরে হ্যাঁ আমার চা খাওয়া হয়ে গেছে, বা এখন উঠলো বললো আমি চা দাও, আবার খানিকক্ষণ আধ ঘন্টা পর আরেকজন উঠলো বললো না, আমার বাড়িতে এরকম কোনো ব্যাপার নেই। আর আমার মনে হয় ছেলে মেয়ে মানুষ যদি করতে চাও তাহলে এই ধরনের কোনো কিছু রাখবে না। যা করবে, ওর পেট খারাপ হলে তোমরাও সেই পেটের খারাপের রান্না খাবে, আর তোমার পেট খারাপ হলে ওদেরকেও পেট খারাপের রান্না দেবে। তোর জন্য আলাদা। আর ছেলে মেয়েদের কখনো বলবে না তুই কি খাবি, একদম বলবে না, এটা বলতে নেই, এইভাবে শেখাতে নেই, তাহলে তোমাকে ভুগতে হবে। আফটার ইয়োর মানে ওয়েন ইউ আর অন মানে কি বলবো অনেকটা এজ হয়ে যাবে যখন তোমার, তখন তোমাকে এগুলো ভুগতে হবে, তখনও তোমাকে পাত্তাই দেবে না। এইভাবেই ছেলেমেয়েরা মা বাবাকে পাত্তা দেয় না। এরপরও ধরো আমি একটা ডাক্তারবাবু শুধু নয় আরও অনেকের সান্নিধ্য পেয়ে তাদেরকে ওইভাবে মানুষ করেছি। এই রকম আমার মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে শুধু ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, রাসবিহারী বসুর মা এই করতো, আর ক্ষুদিরামের মা এই করেছিল, আর নেতাজির মা এই করেছিল, আর বিবেকানন্দের মা এই করেছিল, আর তার মা তাই করেছিল, আর তারা তাই করেছিল। এই বোঝাতে বোঝাতে আজকে এরপর যদি দেখা যায় যে আমাকে ছুঁড়ে ফেলে দিল, দ্যাটস ডিফারেন্ট থিং। এতে আমার কোনো হাতও নেই, কারো কোনো হাত নেই। এটা ব্রহ্মাণ্ডের একটা অন্যরকম সিস্টেম হতে পারে বা কিছু হতে পারে। আমি বলছি না যে তার মানে হবেই না, এটাও বলছি না আবার যে একদম ভালোই হবে, ওরা আমাকে একবারে বিশাল রাজরানী করে রাখ, নাও হতে পারে। সেই চাওয়াটাই তো তোমার থাকবে না, আর সেটাই তো আমাদেরকে শেখাতে হবে যে কোনো চাওয়াই নেই। ওই জন্য তোমাদের আমি কালকে বললাম কোনো অভিযোগ কাকে নিয়ে করব? আমি কি বাইরের লোককে নিয়ে অভিযোগ করব? অভিযোগ আমার কোথায় থাকবে? ঘরের লোককে নিয়ে অভিযোগ, তাই না? ঘরেই তো তোমার ওটা করলে পারতো, ওটা বললে পারতো, ওটা করে দিল না, ও দেখছে আমার শরীর খারাপ তাও নড়ছে না, তাও বসছে, তাও করছে। এই তো আমি যে এত রান্না করেছি, আমি পরে ছেলেদের বললাম, পরে বললাম, কাজের সময় বলবো না, কারণ তখন বলবো আর তখন এসে দাঁড়াবে না আমি 8 ঘন্টা রান্না করেছি আর সাড়ে 6 ঘন্টা ধরে রান্না করেছি, তোরা একবারও কেউ আসিস নি? না কাজ ছিল আমি জানি, কিন্তু তবু যে এসে ওদের হ্যাঁ এই মা হ্যাঁ সত্যি দেখা দরকার। বড় ছেলেটা তাও এসছে, ছোটো ছেলেটা তো তাও আসেনি। কিন্তু আমাকে আমি দেখছি আমি নোটিস করছি যে আমি 6.5 ঘন্টা লাগাতার রান্নার মধ্যে আছি, আর ও একবারও আসেনি। তখনও বুঝতে পারলে এর পরের বার কিন্তু ওর আর এই ভুলটা হবে না। আর ও ডিপেন্ড করলে এটা এ মা হ্যাঁ আমার তো আসা উচিত ছিল, যেটাই বলুক ওর এই যে ডিপেন্ড করলো, তার জন্য ও পরের বারের এই ভুলটা আর এই ধরনের ভুলটা ও আর করবেন না। এইভাবেই মা বাবাদের শেখাতে হয়। তুই কি খাবি, আর তুই কেন গেলি, আর তোকে কেন দিল, আর তুই কেন বললি না, তুই কেন করলি না, এতে যেও না, এটা অসভ্যতা। এটা আমি বলছি, তুমি রবীন্দ্রনাথ পড়ে নিও, তুমি বিবেকানন্দ পড়ে নিও, তুমি এইগুলো যদি ভালো করে দেখো তাহলে দেখবে আমি তাদের কথাই বলছি, বা আমি গীতার কথাই বলছি, যা 18 ইয়ার্স তুমি যদি তোমার মেয়েকে বা ছেলেকে বলো কেন তুই এটা করলি, আর কেন তুই এটা বললি, আর কেন তুই এটা খেলি না, কেন তুই খাবি না, কেন তুই এটা করলি না, কেন তোর এটা বলতে গেলি, তাহলে এটা অসভ্যতা। তুমি যদি ছেলে মেয়ের সঙ্গে শুচ্ছ সেটাও যেমন অসভ্যতা। হ্যাঁ যে থাকে না একটাই ঘর, সেই ক্ষেত্রে আলাদা, সেই ক্ষেত্রে আমি বলবো না। যদি তোমার সুযোগ আছে তাহলে তাদের সঙ্গে 18 বছরের পর কোনো রকমভাবে শোয়া বা স্ট্রং করতে হবে। স্ট্রং মানে আহা উহু করলেও স্ট্রং হবে না। তুমি একটা বীজ পুঁতবে, বীজটাকে তুমি যদি কোনো যে বীজে বেশি জল লাগে সেখানে তুমি কম জল দিলে হবে কি, বা যেখানে কম জল লাগে সেখানে তুমি না আহারে গাছটা জল পাচ্ছে না আমি এক গাদা জল দিয়ে দিই তো গাছটা মরে যাবে, তাই না? ধরো চা পাতা তো জল দেয়, চা গাছ যে হয় জল যাতে বেরিয়ে যায়, জল যাতে জমে না থাকে, তাহলে পচে যাবে। এবার তুমি ভাবলে আহারে গাছটা জল পাচ্ছে না, শুকনো ড্রাই হয়ে গেছে, দিই খানিকটা জল ঢেলে দিতে, চা হবে কি, হবে না। ঠিক সেই রকম ছেলে মেয়ে। 18 বছর তুমি যার বারবার বলেছো যে 18 বছর হয়ে গেছে দিদি কাকিমা কি করব, কিচ্ছু করো না, এখন বলাটা অসভ্যতা হবে। যা শিখিয়েছো, যা বলেছো, যা ছেড়েছো, হ্যাঁ এখন শুধু
নিশ্চয়ই খারাপ করবে না কিছু, এইটুকু তোমাকে জানতেই হবে যে ও নিশ্চয়ই খারাপ কিছু করে বসবে না। আর এটাও বলে দিত, আমি যা করেছি 5 বছরের মধ্যে এমন কোনো কাজ করবে না যেখানে গিয়ে আমায় মাথা নিচু করে দাঁড়াতে হয়। তোমাদের কোনো কাজের জন্য যেন আমাকে বাইরে মাথা নিচু না করতে হয়, এই কথাটা শিখিয়ে দিতে হয়। এই কথাটা যদি না শেখাও, এখনও শেখাও, তুমি যেখানে ইচ্ছে যাও। আমি কোনো দিন ছেলেদের যে মা যাচ্ছি, হ্যাঁ যাও, মা ওই ওই যাবো, হ্যাঁ যাও, মা বন্ধুদের সঙ্গে যাবো, হ্যাঁ যাও, মা তার সঙ্গে যাবো, হ্যাঁ যাও, মা এটা কিনে এনেছি, হ্যাঁ করো, সবেতে হ্যাঁ আর হ্যাঁ আর হ্যাঁ। কারণ আমি জানি, আমার বিশ্বাস, অটুট বিশ্বাস, ওরা খারাপ করতে পারে না। কিন্তু যদি এরপরে খারাপ হয়ে গেল, সেটা ব্রহ্মাণ্ডের কাছে, আমি ছেড়ে দিয়েছি তার কাছে, সে দেখবে, সেটা আলাদা কথা, ডিফারেন্ট থিংস। বাট আই নো দ্যাট ভেরি ওয়েল, আই এম কনফিডেন্ট, আই হ্যাভ কনফিডেন্ট যে আমি যে 18 বছর পর্যন্ত যে মহাপুরুষদের সান্নিধ্যে যেভাবে ছেলে মানুষ করেছি, ওরা 1000 লোক এসে যদি বলে দেয় মাকে ওই করো, মা ওরা শুনবে না, ওরা করবে না, ওরা যেটা শিখেছে, যেটা রক্তে ঢুকে গেছে ওদের, ওরা সেটাই করবে, আর সেটাই করে, এখনো করছে, আগামী দিনও মানে করবেই, এটাই করবে। কারণ ওটা তো একটা নিয়ম না, জগতের নিয়মটা যেরকম হয়, তুমি যেভাবে একটা নিয়ম বানাবে ঘরের, সেইভাবেই ওই রকমভাবে চলতে থাকবে। তাই আমার মনে হয় এবার তুমি ক্ল্যারিটি একটা পেয়েছো যে আর কোনো প্রশ্ন করবে না, কোনো ইন্টারফেয়ার করবে না। প্রশ্ন মিনস এখানে বলছি ইন্টারফেয়ার করবে না কোনো রকম। মা আসছি, হ্যাঁ সব নিয়েছো কিনা, সব হয়েছে কিনা, ওকে সাবধান বানিয়ে দেবে সবসময়, তো এটা সব ঠিক আছে তো, তুই পারছিস তো, ওকে সবসময় মনে হচ্ছে, হ্যাঁ চল বাবু তুই চিন্তা করিস না, আমি আছি তো, তোর চিন্তা নেই, তুই চল, তুই এগো, তুই বল, তুই কর, তুই দেখ, তুই শোন, তুই অমুক, এটা মন দিয়ে করে যা, ব্যাস হয়ে যাবে। আরে চিন্তা করিস না, হয়ে যাবে ঠিক, এক্সাম পার করে যাবি। আরে তুই চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে, যা তুই খেয়াল গিয়ে, আমি দেখে নিচ্ছি। এইটা ও আরও যতই হবে ও শিখবে, এরপর একদিন তোমাকে বলবে মা তুমি দেখো আমি করছি। তাই এখন আর সেই 18 ইয়ার্স তুমি পেয়ে গেছো, ইটস আ হিউজ টাইম তুমি পেয়েছো ছেলে মানুষ করার। এরপরে ওকে আর কিছু বলতেও যাবে না, কিছু করতেও যাবে না, ইন্টারফেয়ার তো একদম করবে না। মেয়েকে ফোন করার এই বয়সটা ছেড়ে দেবে, একটু প্রেম করা ভালো। আমি তো চাই যে আমার ছোটো ছেলে প্রেমিকা জুটছে না, তা আমিই তো চিন্তিত, ভাই প্রেমিকা ও চাইছে, আমিও চাইছি, কিন্তু জুটছে না মেয়ে, কারণ কারণ মানসিকতায় পাচ্ছি, দেখছো কী অবস্থা, এমন মানসিকতা তৈরি হচ্ছে যে মেয়ে জুটছে না সেরকম, যে ওর জন্য যেরকম চাই আর কি, তো সেরকম আর কি। এইবার তোমার প্রেম করবে, তার জন্য বাধা দেবে না। এই কেন মেয়েটা ফোন করলে একদম এসব অসভ্যের মতো বলতে যাবে না, একদম বলতে যাবে না, যা করে হ্যাঁ শুধু নোংরামি করবে না, ওটা ওই যে বলে দে, ওই যে তোমার বলা কথা আছে যে এমন কিচ্ছু করবে না যার জন্য সমাজের কাছে বা পাড়াপড়শির কাছে, আত্মীয় স্বজনের কাছে তোমার জন্য মাথা হেঁট হয়। আমিও এমন কিছু করব না যার জন্য আমার ছেলেদের মাথা হেঁট হয়। সেই দায়িত্বটা আগে পালন করলে ওই দায়িত্বই ওরা শিখে যাবে। এই হচ্ছে খুব দুধ কা দুধ পানি কা পানি। এরপর যদি তোমার আরও কিছু কোয়েশ্চেন থাকে এটা নিয়ে, তুমি আমাকে করতে পারো। দেখো 1 ঘন্টা বক বক করলাম এটা নিয়ে, কারণ এগুলো আমি বলতে চাই, কারণ এইভাবেই তো বাচ্চারা নষ্ট হচ্ছে আজকে। চারিদিকে কিছু কিছু জায়গায় যে দেখছি না, বিশ্বাস করো, কিছু কিছু জায়গা দেখছি 23, 24, 25, 26 ছেলেরা হনুমান চালিসা করছে, সেটা নিয়ে একটা বিশাল একটা পার্টি মতন করছে, সেখানে পর্যন্ত হনুমান চালিসা বা কৃষ্ণ হচ্ছে বা শিবের গান হচ্ছে। আমি আপ্লুত হয়ে যায় যে যাক বাবা, তাও দেখছি যে যে ছেলেমেয়েরা করছে। আবার যারা হয়নি তারা ওইসব দিকেই নেই, করছে না, কিছু জানেও না, বোঝেও না কোনো, কারণ কে ওর যে সেন্সটা, ওর দিকে যে পথটা, ওটা কে তৈরি করবে? মাই তো তৈরি করবে, বাবা মা ঠাকুমা ঠাকুরদা যারা আছে তারা তৈরি, বিশেষ করে মা যদি তৈরি না করে তো আর কে তৈরি করবে? তাই জন্য আর কিছু বলতে যাবে না, আমার মনে হয় এটা কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারটাই তোমাকে বললাম, আমি যেভাবে করেছি। তুমি আমার এখনও ছোটোটার 21 বছর আমি বললাম, কিন্তু এখন বললাম যে খুব ম্যাচিওর হয়ে গেছে এখন, ও আমাকে সামলায়। ওরা বাইরে গেলে না আমার মনে হয় আমি একটা বাচ্চা, আমার 2টো বাবা এসছে বোধহয়, এরকম মনে হয়। এখন আমি বাইরে গেলে মা সাবধান, মা ধরে আছে, রাস্তা পার সময় ধরে আছে, এমন কিছু বয়স হয়নি আমার, তাও কিন্তু ওরা ওরকম করে।
50 বছর কী বয়স, আমাদের মারা তো এখনো বেঁচে আছে, দিব্যি রাস্তা পার হচ্ছে, আমার ছেলেরা আমাকে ধরে থাকবে, এই যেন একদম গাড়ি ধাক্কা লেগে গেলো, বাচ্চাদের যেমন ধরে থাকে, কেন না ও তো এটাই শিখেছে। তো সেটাই বললাম যে এখন আর কিছু বলতে যাবে না, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ধরতে যেও না, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, আপনি সব তার হাতে ছেড়ে দাও, সব ঠিক হয়ে যাবে, কোনো প্যারেন্টিংয়ের আর দরকার নেই, যা হবার হয়ে গেছে, 18 বছরের অতিথি ছিল, আছে, থাকবে তোমার কাছে, থাকলেও তোমার, না থাকলেও তোমার, থাকলেও তোমার না, না থাকলেও তোমার না, এই চিন্তা ভাবনায় তুমি চলবে, তোমার কাজ তুমি করে যাবে, কারুর ওপর কোনো দিন আশা ভরসা ও করবে, ও দেখবে, ওই যে বললাম, তুমিও চেষ্টা করো আমার সঙ্গে সঙ্গে, যে তুমিও এটা সংকল্প যদি নাও যে আমার যেন কোনো দিন অভিযোগ না আসে কারুর নিয়ে, তাহলেই দেখবে পথটা দেখো, তুমি আমার সঙ্গে চলো, আমি রিসেন্ট শুরু করেছি, তুমি এখন থেকে শুরু করো, যে কোনো দিন জীবনে কারুর, জীবনে আর যতদিন বাঁচবো কোনো দিন কারুর নামে কোথাও মানে আমরা অভিযোগ কোথায় করি, ঈশ্বরের কাছে তো, কারুর কাছেই, মানে তুমি স্বামীর কাছেও ছেলের অভিযোগ করবে না, আর ছেলের কাছে স্বামীর অভিযোগ করবে না, বা অন্য বাবা মা, মেয়েদের তো ম্যাক্সিমাম বাপের বাড়িটাই প্রিয় হয়, মায়ের কাছে গিয়ে স্বামীর নিন্দে করলাম, মায়ের কাছে গিয়ে আরও কারুর নিন্দে করলাম, এইগুলো করা একদম বন্ধ করে দাও, কোনো অভিযোগ থাকে না জানো, আর তার জন্য কি করতে হয় সেটা তুমি নিজেই দেখো, কি করতে হচ্ছে, তাহলে তুমি বুঝতে পারবে আমাকে কি করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি চললাম, অনেক বকবক করলাম, বকবক শূন্য, আর কিছু প্রশ্ন থাকলে করো, আমি তোমাকে আবার থ্যাঙ্কস জানাচ্ছি, ভীষণ কৃতজ্ঞ আমি তোমার ওপর, যে তুমি এভাবে বলছো বলে আমি খুব সুন্দরভাবে বলতে পারছি, তার জন্য তোমাকে একটা অনেক বড় বড় থ্যাঙ্কস। ঠিক আছে মৌমিতা, ভালো থেকো, জয়দেব বাবু আপনি ভালো থাকবেন, পলাশ বাবু আপনি ভালো থাকবেন, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবাই আসুন, দেখুন, প্রশ্ন করুন বা অভিজ্ঞতা শেয়ার করুন, আর কি বলবো সেটা নিয়ে যদি আবার কোনো প্রশ্ন থাকে তো তোমরা জানাতে পারো, আমি বলবো। ঠিক আছে, তাহলে আজকে চলি, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, শিব শম্ভো।